আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢাকা জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রমের অনুমতি ও ফ্যাসিবাদের জঙ্গি কার্ড খেলার অপচেষ্টার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করছে বিভিন্ন ইসলামী দল। সেখানে আছেন সহকর্মী মাজহার ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাজহার, কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন সেখানকার আপডেট। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশন সংস্থার স্থাপনের প্রতিবাদে বিভিন্ন ইসলামিক দল এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এবং কর্মীরা তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছেন। এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে বাইতুল মোকাররম। মিছিলটি এখন যাচ্ছে মূলত শাপলা চত্বরের দিকে। শাপলা চত্বরে সেখানে তারা কথা বলবেন। এখানে তারা যে স্লোগানগুলো দিচ্ছেন যে মধ্যপ্রাচ্যে অনেক দেশে সংঘাত লেগে আছে, আফ্রিকার অনেক দেশে সংঘাত লেগে আছে, সেগুলো বন্ধ করতে পারেনি জাতিসংঘের মানবাধিকার কমিশন। একই সাথে গাজায় গণহত্যা চলছে, সেই গণহত্যাও কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন বন্ধ করতে পারেননি। এমন একটি বাস্তবতায় বাংলাদেশের একটি যে শান্তি শৃঙ্খলা আছে সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন এই বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের কারণ। ইসলামপন্থীরা বলছেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে মুসলমানদের জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। বাংলাদেশেও সেই কালচার শুরু হবে এবং বিগত 15 বছরে শেখ হাসিনা যে কালচারটি প্রতিষ্ঠা করেছিলেন, জঙ্গি কালচার, তারা এটার বিরুদ্ধে কথা বলছেন, এটার প্রতিবাদ করছেন। তারা বলছেন বাংলাদেশের জাতিসংঘের যে মানবাধিকার কমিশনটি সেটি স্থাপিত হলে মুসলমানদেরকে টার্গেট করা হবে এবং মুসলমানদের ধরে ধরে অন্যান্য দেশে যেভাবে জঙ্গি ট্যাগ দেওয়া হয় তারও সেই কাজটি করবে। মানবাধিকারের নামে তারা ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত নেবে, ইসলাম বিদ্বেষী মানুষকে তারা সুযোগ করে দিবে, এমন অভিযোগ তারা করছেন। আপনি দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষ অর্থাৎ জুমার নামাজের পরপরই তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়েছেন। বাইতুল মোকাররম শুরু হয়ে এখন শাপলা চত্বরে আসছে। শাপলা চত্বরে আসার একটা কারণ হচ্ছে বিগত 15 বছরে ইসলামপন্থীদের ধরে ধরে যেভাবে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, যেভাবে ইসলামপন্থী বলে তাদেরকে জেলে কারাগারে আটক রাখা হয়েছে এবং 2013 সালে শাপলায় যে গণহত্যা চালানো হয়েছে তখন মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? এই যে মানবাধিকার সংস্থাগুলো দ্বিমুখী আচরণ, মানবাধিকার সংস্থাগুলো আসলে বিশেষ করে ইসলামপন্থীদেরকে টার্গেট করে যেভাবে জঙ্গি সাজায়, এজন্য তারা বলছেন যে অতীতেও তারা এই সমস্যাগুলো পড়েছেন এবং দেখেছেন মধ্যপ্রাচ্য, আফ্রিকার বিভিন্ন দেশে এবং এশিয়ার বিভিন্ন দেশে। এজন্য তারা বলছেন যে বাংলাদেশের জাতিসংঘের যে মানবাধিকার কমিশনটি স্থাপিত হবে সেটি মুসলমানদের বিরুদ্ধে যাবে এবং বাংলাদেশের যে কালচার, ইসলামী সংস্কৃতি রয়েছে সেটি তারা ধূলিসাৎ করার চেষ্টায় বা ষড়যন্ত্র লিপ্ত হয় কিনা এমন অভিযোগও কিন্তু তারা করতেন। ফলশ্রুতিতে বলা যায় 19 জুলাই যখন এই জাতিসংঘের মানবাধিকার কমিশন অর্থাৎ 1948 সালের 10 মে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন জেনেভায় প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠার পর থেকেই এখনো পর্যন্ত তারা আসলে কতটুকু মানবাধিকারের জন্য কাজ করতে পেরেছে, বিশেষ করে মুসলমানদের জন্য, এমন অভিযোগ তারা করছেন। এই জন্য তারা বলছেন শুধুমাত্র ওদের মুসলমানদেরকে ধরে ধরে জঙ্গি ট্যাগ লাগানোর জন্যই এই মানবাধিকার কাজ করে এবং ইসলাম বিদ্বেষীদের নিয়ে কাজ করে। এই জন্য তারা বলছেন এই জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা চান না। একই সাথে বিগত 15 বছরের জঙ্গির যে নাটক ছিল সেই জঙ্গি নাটকের অবসান ঘটাবে বর্তমান সরকার, এমন প্রত্যাশার কথাই তারা বলছেন। মেহজাবিন, এই ছিল আমার কাছ থেকে ইন্তেফাদার যে জাতিসংঘ মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল তার সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন 42 জনের মধ্যে 6 জনের অবস্থা সংকটাপন্ন জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়াও সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ শুরু করেছে। অবস্থার উন্নতি হওয়ায় 15 জনকে পর্যায়ক্রমে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে বলে জানান পরিচালক। সকালে দগ্ধদের খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। এদিকে সকালে আয়মান নামে আরও এক চিকিৎসাধীন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাঠের দিকে মারা গেছে ওর ব্যাপারে আমরা গতকালকে রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিয়ে এবং সাথে সাথে ভোর 5টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। প্রথমে তাকে নিয়ে যাবে যেখানে থাকতে উত্তরাতে, তারপর তারা শরীয়তপুরে নিয়ে গিয়ে এটা দাফনের ব্যবস্থা করবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, সর্বশেষ ব্রিফিং এবং বিদেশি চিকিৎসক দলের তৎপরতা নিয়ে আমাদের জানাবেন বিস্তারিত। নতুন কি তথ্য আছে আপনার কাছে বিষয়ে?
স্যারা যেমনটা আপনি জানাচ্ছিলেন যে আসলে সকালে কিন্তু একটা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আইমান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর পরে এখানে চিকিৎসাধীন এখন বর্তমানে 41 জন, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। একটার পরপরই এখানকার পরিচালক অর্থাৎ জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিদর্শক সহ সচিব মহোদয় এখানে এসেছিলেন এবং তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা যেটা জানিয়েছেন যে এখানকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসলে যে চীনা প্রতিনিধি দল এসেছে, সিঙ্গাপুরের প্রতিনিধি দল এসেছে, তারা সকলে মিলে আসলে সমন্বিতভাবে এদের চিকিৎসা ব্যবস্থা এগিয়ে নেওয়া হচ্ছে। একই সাথে তারা একটা ভালো খবর দিয়েছেন যে এখন পর্যন্ত চিকিৎসাধীন 15 জনকে তারা খুব দ্রুতই আর কি রিকভার করার জন্য আগামীকাল থেকে রিলিজ কার্যক্রম শুরু করবেন। পর্যায়ক্রমে এই রিলিজ কার্যক্রম চলবে। আসলে শারীরিক অবস্থা বিবেচনার প্রেক্ষিতে কিন্তু এই রিলিজ কার্যক্রম পরিচালনা করা হবে বার্ন ইনস্টিটিউট থেকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এইখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে 14 জনে। আর এইখানে চিকিৎসা ব্যবস্থায় চীনা প্রতিনিধি দল আসার পরে তারা বোর্ড মিটিং করেছেন এবং তারা চিকিৎসা ব্যবস্থা এগিয়ে নিতে বিভিন্ন রকম উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং সিঙ্গাপুর প্রতিনিধি দল তারা যারা রোগী আছেন তাদের সাথে দেখা করেছেন এবং তাদের অবস্থার পর্যবেক্ষণ করেছেন। তবে এখান থেকে পরিচালক মহোদয় যিনি জানালেন যে আসলে এইখানে যারা আছেন তাদের যারা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন তাদের দেশের বাইরে নেওয়ার মতো অবস্থানে আসলে নাই। তাদের অবস্থার উন্নতি এবং পরিবারের সম্মতি সাপেক্ষে আসলে পরবর্তীতে যদি নেওয়া সম্ভব হয় সেটা নেওয়া যেতে পারে। তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য। সারা। হাসান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। নিহত একজনের মরদেহ নিয়ে গেছে বিএসএফ। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। বিজিবি জানায় রাত 1টার দিকে পরশুরাম উপজেলার গোথুমা বিওপির আওতাধীন সীমান্ত অতিক্রম করে কাঁটাতারের কাছে চলে যান 2 বাংলাদেশি। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে 3 জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। এছাড়া বিএসএফ একজনকে নিয়ে গেলে বিলোনিয়া হাসপাতালে মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। 3 জন লোক ইনজিউর্ডের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আছে, আরেকজন সদর হাসপাতালে গতকালকে রাতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটা ডেড বডি বেরোনিয়া হাসপাতালে বিএসএফ নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা আমাদের বাঁশপদুয়ার লিটন নামে এক যুবকের, তার ছবি পাঠিয়ে তারপরই নিশ্চিত করা হয়েছে। এদিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। বিজিবি জানায় বৃহস্পতিবার রাত 1:15টার দিকে নাকুগাঁও সীমান্ত এলাকা দিয়ে 21 জন রোহিঙ্গাকে পুশিন করে বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখে। জানা যায় আটককৃতরা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে বসবাস করতেন। মিটফোর্ডের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যার এজাহারভুক্ত আসামি টিটুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার। এছাড়া মামলার এজাহারের বাইরে থাকা আরও 4 জনকেও গ্রেফতারের দাবি জানান তারা। একই সঙ্গে সোহাগের পরিবারের সদস্যদের নিরাপত্তারও দাবি তাদের। 12 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়। ওই দিন রাতেই 23 জনকে আসামি করে মামলা করে সোহাগের পরিবার। তবে সিসি ক্যামেরায় দেখা না যাওয়া 4 জনকে এজাহার থেকে বাদ দেয় পুলিশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সোহাগের পরিবারের সদস্যরা হত্যার সাথে জড়িত সকলের ফাঁসি দাবি করে হত্যার মাস্টারমাইন্ড পুরান ঢাকার আনোয়ারুল হক, কাইয়ুম মোল্লা, সরোয়ার হোসেন টিটু, রাকেশ, মুজাফফর হোসেন বাবুলকে গ্রেফতারের জোর দাবি জানান। যারা মূলত আসামি তাদের যে একজনকে ধরা পড়েছে, এখন টিটু বাইরে আছে। তো আমি চাই দ্রুত তারে আনা আমার হাজবেন্ডের সঠিক বিচারটা জানিয়ে দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হোক। এরকম কঠিন শাস্তি দিচ্ছেন পরবর্তীতে কি এরকম কাজ না করতে পারে। আমার বাবাকে যারা মারছে, মেন যারা হতাম সরোয়ার হোসেন টিটু, তাকে এখনো ধরা হচ্ছে না।
তার মানে তো আমরা সুরক্ষিত না। টিটুকে অতি দ্রুত ধরা হোক এবং এজাহারে যাদের নাম কাটা হয়েছে এই 4 জনকে অতি দ্রুত এজাহারে তাদের নাম যুক্ত করা হোক। বলেন, এই আসামিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত মৃত লালচাঁদ সোহাগের পরিবারের সদস্যরা নিরাপদ নয়। যে কোনো সময় ক্ষতি করতে পারে এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সরোয়ার হোসেন টিটু। যে যারা যারা মূল হোতা তাদেরকে অ্যারেস্ট করা হোক। এখন পর্যন্ত কিন্তু সরোয়ার হোসেন টিটু অ্যারেস্ট হয় নাই। আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না। পরবর্তী প্রজন্মকে প্রতিহিংসার হাত থেকে বাঁচাতে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান পরিবারের সদস্যরা। জুবার সানি, নিউজ 24, ঢাকা। সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, সরকার দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটের দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার অর্থে অ্যাসার্ট করতে সরকার পরিচালনার ক্ষেত্রে তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। সেজন্য একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। দেশের নির্বাচিত প্রতিনিধিরা যদি সব জায়গায় সততার পরিচয় দিত তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সিঙ্গাপুর বা চীনের মতো হতো বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে প্রচলিত যে আইন আছে তা প্রয়োগ হলে দেশে 10% দুর্নীতিও থাকতো না। দেশে কোরআনের আইন চালু হলে মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না, এমন মিথ্যা প্রচারণার সমালোচনা করেন জামায়াত আমির। বলেন, তার দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সব অপকর্ম বন্ধ করবে, সবাই নিরাপত্তা পাবে। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসত। এটার তো প্রয়োগ নেই। তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি। মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে। গত 2 সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। চড়া মিনিকেট চাল ও সবজির বাজারও। ডাবল সেঞ্চুরি কাঁচা মরিচের দামে। মৌসুমী বৃষ্টির কারণে সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। গত 2 সপ্তাহ ধরে রাজধানীর বাজারে বেড়েছে বিভিন্ন সবজির দাম। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়, অথচ এই মরিচের কেজি ছিল 80 থেকে 120 টাকা। বিক্রেতারা জানান, মৌসুমী বৃষ্টির কারণে কাঁচামরিচের সরবরাহ কম, তাই বাড়ছে দাম। বৃষ্টির কারণে মাল আসতে পারে না বা খেতে পানি জমে যায়, মরিচ নষ্ট হয়। এই কারণে ইন্ডিয়ার থেকে মরিচগুলো যখন আসে তখন দাম বাড়তে থাকে। দাম বেশি, কিনলাম আধা কেজি, অল্প কিনলাম। শুধু কাঁচামরিচ নয়, বাজারে অন্যান্য সবজির দামও বেড়েছে। করলা, কাঁকরোল, বরবটি, পটল সহ সবজির কেজি এখন 60 থেকে 80 টাকা। দেশি টমেটোর সরবরাহ একেবারেই না থাকায় বাজারে বিক্রি হচ্ছে ভারতীয় টমেটো, যার কেজি 140 থেকে 150 টাকা। বেগুনের দাম মানভেদে 80 থেকে 120 টাকা পর্যন্ত উঠেছে। সবজির অনেক দাম, 60 টাকার নিচে কোনো সবজি নেই। এটা আমাদের জন্য আরেকটু কম হলে আমাদের জন্য ভালো। টমেটোর দাম বেশি, এটা ইন্ডিয়ান জিনিস, এটা 140 টাকা কেজি। আর বেগুন, গোল বেগুন একটু দাম বেশি, 100 টাকা 120 টাকা। শসা, দেশি শসা হচ্ছে আপনার 100 টাকা 120 টাকা কেজি। এদিকে প্রায় 1.5 মাস আগে বেড়ে যাওয়া চালের দাম কমার কোনো লক্ষণ নেই বাজারে। মুরগির বাজারেও দেখা গেছে দামের ঊর্ধ্বগতি। আমদানি কম মাল, এই কারণে কম বাড়িয়ে গেছে।
আবার আমদানি না হলে তার কমবো না। সাধারণ মানুষ থেকে মানুষ জানতেছেন, জানার পরে এটা কখনো কি কার্যকরী হইতেছেন এই জিনিসগুলো বললে না, সে এগুলা উপরে থেকে এগুলা নিচে আসতো। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে 170 থেকে 180 টাকায়, যা সপ্তাহ আগে ছিল 150 থেকে 160 টাকা। সোনালী মুরগির কেজি বেড়ে হয়েছে 310 থেকে 320 টাকা, যা আগে ছিল 280 থেকে 300 টাকা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার, এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা চরমে। দ্বিতীয় দিনের মতো চলা ভয়াবহ সংঘাতে নিহতের সংখ্যা 16 ছাড়িয়েছে। ঘরছাড়া হয়েছে লাখো মানুষ। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে সক্রিয় হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও আসিয়ান সহ আন্তর্জাতিক মহল। দুই দেশই সংঘাতের জন্য পাল্টাপাল্টি দোষারোপ করছে আর সমাধানের জন্য জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। দশকের সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাতে দ্বিতীয় দিনের মতো ভারী গোলাবর্ষণ চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। শুক্রবার ভোর থেকে থাইল্যান্ডের সুরিন প্রদেশ সহ একাধিক স্থানে রকেট ও কামানের গোলাবর্ষণ করে কম্বোডিয়ান বাহিনী। পাল্টা জবাব দেয় থাইরাও। এই সংঘাতে বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যা, আহতের সংখ্যা অর্ধশতাধিক। লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক থাই সেনা আহত হওয়ার পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। এ নিয়ে দুই দেশই একে অপরকে দোষারোপ করছে। এরই মধ্যে একে অপরের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে তারা। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র, চীন এবং আসিয়ান দেশগুলো আহ্বান জানিয়েছে। কম্বোডিয়ার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলছে জরুরি বৈঠকের প্রস্তুতি। নিবির আমিন, নিউজ 24। ভারতের রাজস্থানের ঝলাওয়ার জেলায় একটি সরকারি স্কুল ভবন ধসে অন্তত 6 জন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল 8:30টার দিকে মনোহর থানার পিপলদি সরকারি বিদ্যালয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে ভবনটি ধসে পড়ার সময় প্রায় 40 জন শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। জানা গেছে ভবনটির জরাজীর্ণ অবস্থা নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ করা হয়েছিল। এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।